হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল ওয়ান্স এগেন। আজকে আমি একটা খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। সাধারণত এই বিষয়টা নিয়ে কেউ আলোচনা করতে চায় না, যেটা হচ্ছে ক্লাস 12-এর পরে কী কী তোমাদের গভর্নমেন্ট জব আছে। যারা তোমরা সায়েন্সে পড়ছো, পিসিএম নিয়ে পড়ছো বা পিসিবি নিয়ে পড়ছো বা পিসিএমবি নিয়ে পড়ছো, বা যারা আগামী দিনে পড়বে বলে ভাবছো, যদি তোমরা এটা চাও যে ক্লাস 12-এর পরেও আমাদের হাতে কী কী অপশান রয়েছে সেটা জেনে রাখতে, বা যদি কারো প্রয়োজন হয় এখনই জবের প্রিপারেশন নেওয়ার ক্লাস 12-এর পরই, সায়েন্স যাদের স্ট্রিম ছিল, অর্থাৎ যাদের পিসিএমবি, পিসিবি এবং পিসিএমবি ছিল। এবং এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কেন তোমাদেরকে বলা হয় যে সায়েন্সে অনেক অপশন থাকে, সায়েন্স নিয়ে পড়ো। কেন সবাই বলে? তার কারণ হচ্ছে যে ক্লাস 12 সায়েন্স পাস করার পর থেকেই তোমার কাছে কিন্তু প্রচুর অপরচুনিটি রয়েছে। তো আজকে বেসিক্যালি আমি এমন কিছু ইনস্টিটিউশনের কথা বলবো যেখানে ডাইরেক্ট তোমরা জব পেতে পারো, যেরকম ডিআরডো, ইসরো, এইসব তো রয়েছে। এছাড়াও আরও কিছু ইনস্টিটিউশন রয়েছে, এবং সেই সমস্ত ইনস্টিটিউশনগুলোতে সেম তোমরা যদি বিটেক করো তখন কীভাবে তোমরা ওখানে ঢুকতে পারবে, অথবা যদি তোমরা বিএসসি করো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, এইসব সাবজেক্টে, মানে সায়েন্স স্ট্রিম থেকে বিভিন্নভাবে কিন্তু এই সমস্ত বড় বড় যে সেন্ট্রাল গভর্নমেন্টের ইনস্টিটিউশনগুলো রয়েছে, বা যে সমস্ত রিসার্চ ইনস্টিটিউট রয়েছে, রিসার্চ সেন্টার রয়েছে, বিভিন্ন ধরনের যে জায়গাগুলো রয়েছে, সেগুলোতে কীভাবে এন্ট্রি লেভেল রয়েছে, যারা প্যারামেডিক্যাল নিয়ে ট্রেনিং করছো, যারা বা যারা অনেকে অনেকে ক্লাস 12-এর পরে প্যারামেডিক্যালের কোর্সে যেতে চায়, মানে মেডিকেল ফিল্ডে যেতে, যাদের কাছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকে, তো তাদের জন্য রয়েছে। এবং যারা পিসিএম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তাদের জন্য তো রয়েছে। তো পিসিবি, পিসিএম এবং যাদের পিসিএমবি আছে তাদের দুটোর জন্য অ্যাপ্লিকেবল। ওকে, তাহলে দেখো আমি এক এক করে বলবো, তোমাদেরকে একটু বোঝার চেষ্টা করো বিষয়গুলো যে কী কী রয়েছে বেসিক্যালি। তো প্রথমে দেখো আমি পিএসইউ অ্যান্ড টেকনিক্যাল জবের কথা বলবো, যার মধ্যে অন্যতম যে ইনস্টিটিউশনগুলো রয়েছে, যেরকম ধরো ডিআরডিও রয়েছে, ইসরো রয়েছে, সেইখানে টেকনিশিয়ান হিসেবে এবং অ্যাসিস্ট্যান্ট বা ল্যাব স্টাফ হিসেবে তুমি জয়েন করতে পারো আফটার 12 সায়েন্স। এর এলিজিবিলিটি কী আছে দেখো, এলিজিবিলিটি হচ্ছে 12 পিসিএম, কারো যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে 12 পাস থাকে, অথবা ডিপ্লোমা অর আইটিআই। দেখো ডিপ্লোমা অথবা আইটিআইটাকে কিন্তু আমাদের 12 পিসিএম এর ইকুইভ্যালেন্ট ধরা হয় অনেক ক্ষেত্রেই। মানে এমন অনেক সেক্টরে জব আছে, প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্ট সেক্টর, যেখানে কিন্তু যারা ডিপ্লোমা করছে, মানে পলিটেকনিক পড়ছে যারা, তারা এবং যারা 12 সায়েন্স নিয়ে পড়েছে, তারা কিন্তু ইকুইভ্যালেন্ট ক্যাটাগরিতে চলে আসে, অনেক ক্ষেত্রে এটা রয়েছে। ওকে, নেক্সট হচ্ছে কি কীভাবে তোমাদের সিলেকশন হবে, এটাতে তোমাদেরকে রিটেন এক্সাম দিতে হবে এবং স্কিল টেস্ট হবে। অর্থাৎ তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো সেই পোস্টটাতে কিছু স্কিল টেস্ট তোমাকে দিতে হবে। সেই স্কিল টেস্টগুলো কী হবে, যখন তোমার নোটিফিকেশান আসবে সেই নোটিফিকেশানে তুমি দেখতে পাবে। সেগুলো এমন কিছু ম্যারাথন স্কিল টেস্ট নয়, জাস্ট ছোটোখাটো স্কিল টেস্ট, কম্পিউটারের উপরে তোমার যে দক্ষতা সেগুলোই দেখা হয়। দেখো স্যালারি কত, 30,000 থেকে 70,000 পার মান্থ লেখা আছে। এখন দেখো এগুলো সব সেন্ট্রাল গভর্নমেন্টের। তো দেখো সেন্ট্রাল গভর্নমেন্টে একটা 12 পাস বা 12 পিসিএম নিয়ে পড়া ছেলে বা 12 পাস করা একজন ছেলে বা মেয়ে কিন্তু ভালো স্যালারির জব পেতে পারে। এই যে এখানে 30,000 থেকে 70,000 লেখা আছে, এটা দেখে কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে 30,000-এ স্টার্ট হবে এবং 70,000-এ শেষ হবে। এটা হচ্ছে বেসিক পে তোমার, ঠিক আছে, একদম বেসিক পে বলা আছে, তার উপরে ডিএ বসবে, আবার এবার 8 পে কমিশন আসছে, এগুলো আবার বেড়ে যাবে। ঠিক আছে, বুঝতেই পারছো? তাহলে কিন্তু খারাপ কিন্তু নয়, অপরচুনিটি ভালো। অবশ্যই তোমার যদি হাই অ্যাম্বিশন থাকে তাহলে তুমি এগুলোতে অ্যাপ্লাই অবশ্যই করবে না, কিন্তু তোমার যদি জব প্রয়োজন হয়, ভাই তোমার তোমার এটা যদি মনে হয় যে আমার জানারও দরকার কোথায় কোথায় কি কি জব পাওয়া যায়, কীভাবে, এই অ্যাওয়ারনেসটা তো তোমাদের মধ্যে অবশ্যই থাকা দরকার, না হলে কিন্তু খুব সমস্যা রয়েছে। এখনকার দিনে কি হচ্ছে, অ্যাওয়ারনেসের অভাবে অনেকে ভুল ডাইরেকশনে চলে যাচ্ছে। তো এই অ্যাওয়ারনেসগুলো তোমার, অনেকে বলে জব নেই, জব পাচ্ছেন, জব সত্যিই গভর্নমেন্ট জব পাওয়া জটিল, তুলনামূলকভাবে টাফ, অবশ্যই টাফ, কিন্তু নেই এমনটা কিন্তু নয়। স্পেশালি আমরা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছি তারা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক জায়গায় জব অ্যাপ্লিকেশন করতে পারে। কয়েকটা এক্সামের দিকে আমরা শুধু ছুটি, যেমন যেমন ধরো এসএসসি যেটা রয়েছে আমাদের, স্টাফ সিলেকশন কমিশন, সবাই জেনারেল পেপার পড়ে স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা দিচ্ছে। এটা কিন্তু কম্পিটিশনটা ওই জায়গাতে হাই হচ্ছে। তুমি সেম স্যালারির সেম ক্যাটাগরির জব কিন্তু অন্য সেক্টরে পেতে পারো, এবং সেই ফিল্ডে পেতে পারো যেটা তুমি পড়াশোনা করেছো যে ফিল্ডে। মনে করো তুমি সায়েন্স নিয়ে পড়ছো, তাহলে সায়েন্স নিয়ে যখন কোনো পরীক্ষা হবে তুমি তুলনামূলকভাবে এগিয়ে থাকবে। কিন্তু যখনই তুমি জেনারেল লেভেলের কম্পিটিটিভ এক্সাম দিতে যাচ্ছ, সেটা এসএসসি হোক, ডাব্লিউবিসিএস হোক, ইউপিএসসি হোক, সেক্ষেত্রে হচ্ছে কম্পিটিশনটা খুব হাই হচ্ছে, কারণ সমস্ত স্ট্রিমের ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে। তো যখনই তোমার কোয়ালিফিকেশনটা এরকম হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু কতগুলো পার্টিকুলার স্ট্রিমের ছেলে এবং পার্টিকুলার ছেলে মেয়ে যাবে। তুমি দেখো এখানে কম্পিটিশন কেন কম হবে? প্রথম কথা, এমনি ইন্ডিয়া অনেক বড় একটা কান্ট্রি, তাই জন্য কম্পিটিশন সব জায়গাতেই বেশি হয়, কিন্তু আমি বলছি তুলনামূলকভাবে কেন কম হবে। তার কারণ বুঝতে পারছো, 12 যারা পিসিএম বা পিসিবি পড়ছে তারা বেশিরভাগ ক্ষেত্রে 12 পাস করার পরে হায়ার স্টাডিতে চলে যায় মোস্ট নাম্বার অফ স্টুডেন্টস। তাহলে কি হবে, যদি কেউ এই পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নেয়, তাহলে কিন্তু এই ভালো ভালো ইনস্টিটিউশনগুলোতে সে কিন্তু কাজে যোগ দিতে পারবে যদি তার ইন্টারেস্ট থাকে। তো
এইটা একটা গেল আমাদের ডিআরডিও ইসরো টেকনিশিয়ান বা অ্যাসিস্ট্যান্ট ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে তোমরা যদি জয়েন করতে চাও। নেক্সট দেখো, যদি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট অর্থাৎ আইএমডিতে যাও, দেখো এই ডিআরডিও ইসরো বলো বা এই আইএমডি বলো, এগুলোতে কিন্তু এই সমস্ত পরীক্ষাগুলোতে কিন্তু বিএসসির পরেও চান্স রয়েছে। যেমন ধরো এই বিএসসি ফিজিক্স অনার্স থাকলে এই পরীক্ষাটা দেওয়া যায়, যেটা ছিল তোমার আইএমডির মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের, যেটা কিন্তু সায়েন্টিস্ট বি হিসাবে যোগদান করা যায় ওখানে। মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আমরা বুঝতে পারছি আবহাওয়া দপ্তর। আমি এটাতে কিন্তু সিলেক্ট হয়েছিলাম এই 2 বছর আগেই, ঠিক আছে। পরীক্ষাটা হয়েছিল বোধহয় 2022 বা 21-22 সময় পরীক্ষা হয়েছিল। আমি কিন্তু পরীক্ষাতে সিলেক্ট হয়েছিল 12 কোয়ালিফিকেশনটাতে নয়, যেটা বিএসসি কোয়ালিফিকেশনের পর হয়, ঠিক আছে। তো আমি আজকে বেসিক্যালি আমি বলছি যে 12 পাসের পরে যেগুলো হয়, কিন্তু যেগুলো বিএসসি কোয়ালিফিকেশনের পরে হয় বা বিটেক কোয়ালিফিকেশনের পরে হয় সেগুলো আমি বলবো নেক্সট ভিডিওতে। ওকে, তাহলে দেখো ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট অর্থাৎ আমাদের যে আবহাওয়া অফিস রয়েছে বিভিন্ন সিটিতে, কলকাতাতেও রয়েছে আমাদের, ঠিক আছে। তারপর ধরো আরো আদার্স ইন্ডিয়াতে মুম্বাইয়ে রয়েছে মেন যে অফিস রয়েছে, ঠিক আছে। তো এই বিভিন্ন কিন্তু জায়গাতে বিভিন্ন অফিসে কিন্তু তুমি চাকরি পেতে পারো। এখানে দেখো কি তোমার যদি 12 পাস থাকে তোমার পোস্ট কি হবে, সায়েন্টিস্ট অ্যাসিস্ট্যান্ট হবে। আর ওটাতে কি ছিল, ওটাতে কিন্তু সায়েন্টিস্ট বি ছিল, এটা হচ্ছে সায়েন্টিস্ট অ্যাসিস্ট্যান্ট। তার মানে তুমি অ্যাসিস্ট করবে সায়েন্টিস্টকে, তুমি অবজারভার হিসেবে টেকনিশিয়ান হিসেবে যোগ দিতে পারো। তোমার 12 পিসিএম থাকতে হবে, দেখো এলিজিবিলিটি কি 12 পিসিএম, অথবা কি দেখো ডিপ্লোমা ইন মেট্রোলজিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স। আমি আগেই বললাম যে পলিটেকনিক বা ডিপ্লোমাটাকে অনেক সময় 12 পিসিএম এর সময় ইকুইভ্যালেন্ট ধরা হচ্ছে এই সমস্ত জায়গাতে। সিলেকশন কি হবে, এখানে রিটার্ন এক্সাম হবে, তোমার ইন্টারভিউ হবে। স্যালারি দেখো 30 থেকে 80 হাজারের মধ্যে। স্যালারিটা তুমি এখন ইগনোর করতে পারো, স্যালারিটা কিন্তু এর থেকে বেশি হবে যেটা এখানে দেওয়া রয়েছে, কারণ স্যালারির ইনক্রিমেন্ট রয়েছে, ডিএ রয়েছে, 8 পে কমিশনে আবার স্যালারি বেড়ে যাবে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে যে বেসিক। কিন্তু তুমি দেখো দুটোই কিন্তু সায়েন্স ডিপার্টমেন্ট থেকে, তোমার যদি পিসিএম থাকে তাহলে কিন্তু তুমি এই যেগুলো 12 এর পরেই কিন্তু চাইলে তুমি জব নিতে পারো। বা তোমার যদি মনে হয় না আমি একটু উঁচু পোস্টে যাবো, তাহলে তুমি পরেও এই ইনস্টিটিউশনগুলোতে ট্রাই করতে পারো, তার উপায়ও আমি বলবো। ওকে, নেক্সট দেখো যাদের পিসিবি আছে তারা হেলথ কেয়ার এবং প্যারামেডিক্যাল জবসে যেতে পারে। হেলথ কেয়ার এবং প্যারামেডিক্যাল জব, যেমন মেডিকেল ল্যাব টেকনিশিয়ান এমএলটি হিসাবে জয়েন হতে পারে। তার জন্য কি ক্রাইটেরিয়া রয়েছে, 12 পিসিবি থাকতে হবে। এখানে কিন্তু দেখো 12 শুধু পিসিবি থাকলে হবে না, ওর সঙ্গে কিন্তু এক্সট্রা প্লাস ডিপ্লোমা লাগবে ইন এমএলটি। ওকে, মেডিকেল ল্যাব টেকনিশিয়ান হতে গেলে কিন্তু এই এমএলটি ডিপ্লোমাটাও লাগবে। কিন্তু ফার্মাসি অ্যাসিস্ট্যান্সের ক্ষেত্রে দেখো, ফার্মাসি অ্যাসিস্ট্যান্ট যদি হতে রিটেল আর মেডিকেল স্টোরে, তাহলে এলিজিবিলিটি কি আছে, 12 পিসিবির সঙ্গে ডিপ্লোমা ইন ফার্মাসি। তাহলে দেখো কেউ যদি চাও যে না আমি 12 পাস করার পরে পিসিবিতে পাস করার পরে আমি হায়ার স্টাডিতে যেতে চাই না, সেরকম আমি কোনো প্রফেশনাল কোর্স করতে চাই, ডিপ্লোমা ইন এমএলটি করতে পারো, ডিপ্লোমা ইন ফার্মাসি করতে পারো। তাহলে কিন্তু তুমি বিভিন্ন জায়গাতে যে মেডিকেল ল্যাব রয়েছে গভর্নমেন্ট বা প্রাইভেট, গভর্নমেন্টও রয়েছে প্রচুর, সেখানে কিন্তু মেডিকেল ল্যাব টেকনিশিয়ান হিসেবে বা ফার্মাসি অ্যাসিস্ট্যান্ট হিসেবে তুমি কিন্তু কাজ করতে পারবে। ওকে, নেক্সট দেখো এভিয়েশন অথবা ট্রাভেল ইন্ডাস্ট্রিতে যদি তুমি যেতে চাও, মানে এয়ারপোর্টে এইসব জায়গাতে যদি তুমি যেতে চাও, এয়ারপোর্টেও কিন্তু এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এএআই এর ওখানেও কিন্তু বিএসসির পরে বা বিটেকের পরেও প্রচুর এন্ট্রি লেভেল রয়েছে, সেটা আমি পরে বলবো। আপাতত আজকে 12th ক্লাসের জন্য বলছি। তাহলে কমার্শিয়াল পাইলট সিপিএল লাইসেন্স রিকোয়ার্ড, ক্ষেত্রে তুমি কিন্তু কমার্শিয়াল পাইলট হিসেবে জয়েন করতে পারবে। তাহলে তোমার 12 পিসিএম পড়ে থাকতে হবে এবং তার সঙ্গে তোমাকে পাইলটের ট্রেনিং থাকতে হবে। তার মানে অনেক কারো যদি এভিয়েশনের ইন্টারেস্ট থাকে সে কিন্তু 12 পিসিএম নিয়ে পড়াশোনা করার পরে 50% মার্কস পাইলট ট্রেনিং নিতে পারে। এখানে তো প্রচুর স্যালারি বুঝতে পারছো, 1 লাখ থেকে 5 লাখ দেওয়া আছে, এর থেকেও বেশি স্যালারি হবে, ঠিক আছে। নেক্সট দেখো রেলওয়ে জব আরআরবি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। রেলওয়ে জব কিন্তু আরআরবি মাঝে মধ্যে বেরোয়, ঠিক আছে। রেলওয়ে টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, ক্লার্ক টিটি। দেখো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটটা তুমি করতে পারবে না, এটাতে তোমাকে ডিপ্লোমা থাকতেই হবে। কিন্তু যদি তুমি অনলি আরআরবিতে যাও, রেলওয়ে টেকনিশিয়ান, যে রেলওয়ে টেকনিশিয়ানের যে পোস্টটা রয়েছে এটা কিন্তু 12 পিসিএম নিলেও কিন্তু কাজ হয়ে যাবে। তো এটার ক্ষেত্রে এটা আর কোনো ট্রেনিং লাগবে না, অনলি 12 পিসিএম, ঠিক আছে। রেলওয়ে টেকনিশিয়ানেরটা সিলেকশন কি হবে, রিটেন টেস্ট প্লাস মেডিকেল টেস্ট হবে, এটাও কিন্তু খুব ভালো স্যালারির জব, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সবচেয়ে বেশি অপরচুনিটি রয়েছে কিন্তু ডিফেন্স এবং প্যারামিলিটারি ফোর্সের ক্ষেত্রে। দেখো আমি কিন্তু যে পোস্টগুলোতে সমস্ত স্ট্রিমের ছেলেমেয়েরা যোগ্য সেই পোস্টগুলোর কথা কিন্তু বলছি, তাহলে তো আরো প্রচুর রয়েছে। কিন্তু আমি এমন পোস্টগুলোর কথা বলছি যেখানে শুধুমাত্র পিসিএম বা পিসিবি নিয়ে যারা পড়াশোনা করছে তারা অ্যাপ্লিকেবল। তাহলে দেখো এখানে যেমন ন্যাশনাল ডিফেন্স একাডেমি বা এনডিএ, এটা তো তোমরা অনেকেই জানো, এনডিএ তে কিন্তু ইন্ডিয়ান আর্মি, নেভি বা এয়ারফোর্সে যাওয়া যায়। এলিজিবিলিটি কি থাকতে 12 পিসিএম ফর এয়ারফোর্স বা নেভি। তাই 12 তুমি পিসিএম করলে এয়ারফোর্স বা নেভির জন্য যেতে পারবে। আর আর্মির জন্য এনি স্ট্রিম, সেটা তো আমি যাচ্ছি না। আমাদের যেটা 12 পিসিএম এর জন্য, তাহলে এয়ারফোর্স বা নেভিতে তুমি যেতে পারবে। সিলেকশনে কিভাবে হয়, এনডিএ এর এক্সাম হয় প্লাস এসএসবি ইন্টারভিউ হয়, সিলেকশন সার্ভিস বোর্ডের ইন্টারভিউ কিন্তু খুব টাফ ইন্টারভিউ হয়, তারপরে মেডিকেল টেস্ট হয়, ঠিক আছে।
মানে পারা যাবে না এমনটা নয়, তুমি একটু যদি পড়াশোনা করো, তোমার যদি টার্গেট ঠিক থাকে, তুমি এনডিএ এক্সাম এবং এসএসবি ইন্টারভিউ ক্র্যাক করলে, তারপর হালকা মেডিকেল টেস্ট হবে, তুমি কিন্তু জয়েন করতে পারো, খুব ভালো ভালো জব। নেক্সট দেখো ইন্ডিয়ান কোস্ট গার্ড, নাবিক বা যান্ত্রিক হিসেবে তুমি জয়েন করতে পারো। এলিজিবিলিটি একই রকম ভাবে 12th পিসিএম দেখো ফর নাভিক জিডি। আর যদি তুমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করো তাহলে যান্ত্রিক হিসাবে কাজ করতে, 12th পিসিএম এর ক্ষেত্রে অনলি নাবিক হিসেবে তুমি কাজ করতে পারবে, নাবিক জিডি হিসাবে কোস্ট গার্ডে। তাহলে তার জন্য তুমি যদি 12 পিসিএম থাকে তাহলে হয়ে যাবে। তোমার কি প্রয়োজন, রিটেন টেস্ট নেবে, তার সঙ্গে ফিজিক্যাল ফিটনেসের টেস্ট হবে, বুঝতে পারছো? তাহলে তারপরে কিন্তু জয়েন হতে পারবে। তাহলে তোমার যদি লক্ষ্য থাকে, তুমি যদি একটু প্রিপারেশন নাও এই বিষয়গুলো, তুমি কিন্তু পারবে, না পারার কিছু নেই। ওকে, তাহলে বুঝতে পারছো এই এই যে কতগুলো আমি জবের কথা বললাম, যেগুলো কিন্তু বেসিক্যালি মোস্ট অফ দা কিন্তু কেসে দেখা যাচ্ছে যে শুধুমাত্র পিসিএম বা পিসিবি থাকলে হবে, বা কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে দু একটার ক্ষেত্রে কি দেখা গেল যে কিছু একটা ডিপ্লোমা ট্রেনিংও তোমার ক্ষেত্রে করতে হবে পিসিবিটার ক্ষেত্রে, বিশেষ করে যদি তুমি মেডিকেল টেকনিশিয়ান বা ল্যাব টেকনিশিয়ান হিসেবে তুমি জয়েন হতে চাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার ডিপ্লোমা করতে হবে। আর এভিয়েশনের ক্ষেত্রেও কিন্তু পাইলটের ক্ষেত্রে তোমাকে ট্রেনিং করতে হবে, কিন্তু 12th পিসিএম এর ক্ষেত্রে তুমি কিন্তু পিসিএম এর পরে সেই ট্রেনিংটা কিন্তু তুমি চাইলে করতে পারো। তাহলে দেখো এই অ্যাওয়ারনেসটা কিন্তু খুব প্রয়োজন। উইদাউট অ্যাওয়ারনেস আমরা কি করছি, আমরা সবাই একই দিকে ছুটছি, সেই ভেড়ার পালের মতো একই দিকে ছুটছি, তারপর সমস্যা হচ্ছে লাস্টে মনে হচ্ছে যে কিছুই হচ্ছে না। কিন্তু প্রথম থেকে যদি তোমরা অ্যাওয়ার থাকো, কিন্তু একটা জব পাওয়া কিন্তু খুব একটা বিশেষ বিষয় কিন্তু নয়, খুব একটা বিশেষ জটিল ব্যাপার কিন্তু নয়, ঠিক আছে? তোমাদের যদি এলিজিবিলিটি থাকে অবশ্যই কিন্তু জব পাবে। শুধুমাত্র একটা স্টেটের উপরে ভরসা করে বসে থাকার কোনো যুক্তি নেই। তোমরা অল ইন্ডিয়া লেভেল সার্ভিস যদি দেখো, সেখানে স্যালারিও খুব ভালো, কারণ আমাদের স্টেটের যে স্যালারি তার থেকে 2-3 গুণ স্যালারি পাওয়া যায় সেম পোস্টে যদি তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের জব পাও। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের জব কিন্তু এমন নয় যে একবার বেরোলে 3-4 বছর পরে রিক্রুটমেন্ট হয়, রিক্রুটমেন্ট কিন্তু কারেন্ট ইয়ারেই হয়ে যায়, ঠিক আছে? তো তোমরা যদি একটু চোখ কান খোলা রাখো, তাহলে কিন্তু তোমাদের জন্য যে এলিজিবিলিটি রয়েছে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে, সেগুলো কিন্তু তোমরা একটা প্ল্যান করে হাঁটতে পারো, বা এমন ভাবে তোমরা পড়াশোনা করো যেমন হাতে তোমার এগুলো থাকে পরবর্তী ক্ষেত্রে। এগুলোর ক্ষেত্রে কিছু এজ লিমিট আছে। তো অনেকে কি করে, গ্রাজুয়েশনটা কমপ্লিট করেও অ্যাপ্লাই করতে পারে, তখনও কিন্তু এজটা চলে যাবে না, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে যেমন ধরো বিশেষ করে এয়ারফোর্স এবং নেভি, এগুলোর ক্ষেত্রে এজ কম রাখা হয়, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু তুমি গ্রাজুয়েশনের পরও অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? আর বাকি ওই সেম ইনস্টিটিউশনগুলোতে যেমন ডিআরডিও, বার্ক, ইসরো, ঠিক আছে? তো এইগুলোতে কিভাবে আমরা এবার এআই যেটা বলছি, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, বা আইএমডিতে যেটা আমি সিলেক্ট হয়েছিলাম, যেটা বললাম আইএমডিতে, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে। তাহলে এই যে পরীক্ষাগুলো রয়েছে, ওই পরীক্ষাগুলো বিএসসির পরে বা বিটেকের পরে কিভাবে তোমরা এন্ট্রি নিতে পারবে, সেগুলো আমি নেক্সট ক্লাসে বলবো। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের এই ধরনের ভিডিও প্রয়োজন কিনা, তাহলে আমি আরো এই ধরনের ক্যারিয়ার কাউন্সিলিং এর ব্যাপারে ভিডিও বানাবো। ওকে, থ্যাংক ইউ।